শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জেএসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে শুরু হওয়া এই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগে সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে এই আলোচনায়। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, বৈঠকের এজেন্ডায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? আপনার কাছে কি তথ্য আছে এখন পর্যন্ত? আমি আছি আগারগাঁওর এনএসসি সম্মেলন কক্ষের সামনে এবং একটু আগেই কিন্তু এখানে প্রায় 3.5 ঘন্টা ধরে চলমান যে বৈঠক, জেএসি বৈঠক, সেই বৈঠকটি কিন্তু শেষ হয়েছে এবং বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবং যেই পাকিস্তানের পেট্রোলিয়াম উপদেষ্টা আছেন পারভেজ মালিক, তিনি কথা বলেছেন এবং তাদের বক্তব্য ছিল, তাদের বক্তব্যে যে এমওইউর বিষয়টি সেটিও ফুটে উঠেছে। এমওইউর বিষয়ে বিএসটিআই, বাংলাদেশের বিএসটিআই অনুমোদিত যে হালাল পণ্যগুলো আছে, যে ধরনের যে সকলের হালাল পণ্য আছে তা পাকিস্তানের রপ্তানির বিষয়ে এমওইউ একটি স্বাক্ষরিত হয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশের আইটি এবং কৃষি পণ্য পাকিস্তানের রপ্তানির বিষয়ে কিন্তু কথা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এইবার কিন্তু 20 বছর পরে এই জেএসি বৈঠকটি সম্পন্ন হলো এবং পাকিস্তানের পক্ষ থেকে তারা বাংলাদেশের সাথে এরকম সম্পর্ক জোরদারে এই ধরনের আরও বৈঠক এগিয়ে নিতে চায় বলে আলাপ আলোচনা করেছেন এবং বিশেষ করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে সব ধরনের যে ধরনের পণ্যগুলো আছে যেগুলো পাঠানো সম্ভব পাকিস্তানে, সব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি শুল্কর বিষয়টিও কিন্তু এখানে এসেছে বলেও জানা গেছে। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এমইউ স্বাক্ষর ছাড়াও জুট বা পাটের বাদেও কৃষি, ওষুধ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে। যেহেতু বাংলাদেশের সোনালী পাট বিশ্বজুড়ে সুনাম অর্জন করছে, সেই ক্ষেত্রে পাকিস্তান কিন্তু পাটজাত পণ্য নিজেদের দেশে আমদানি করতে আগ্রহী। আলী পারভেজ মালিক আরও জানান যে দুই দেশের মধ্যে ট্রেড ভলিউম আরও বাড়ুক, এটি তার প্রত্যাশা এবং দুই দেশই লাভবান হবে এমন পণ্যই কিন্তু ট্রেডে রাখা হবে। জনগণের সহযোগিতার মাধ্যমেই কিন্তু সম্পর্কেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও তিনি জানিয়েছেন। অর্থ উপদেষ্টার মতে এই ধরনের এই বৈঠকটি প্রচণ্ড ফলপ্রসূ হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং অর্থনৈতিক সম্পর্ককে একটি নতুন সম্ভাবনার পথ দিতে কিন্তু এই বৈঠকটি আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এবং অর্থ উপদেষ্টার মতে বিএসটিআই অনুমোদিত যে কোনো হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে এখন থেকে, এই বিষয়ে কিন্তু এমইউ স্বাক্ষরিত হলো এবং দীর্ঘ 20 বছর পরে এই জেএসি বৈঠকের মাধ্যমে কিন্তু এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার পাশাপাশি সকাল 9:30 থেকে এই বৈঠক শুরু হয়ে 12:30 এই বৈঠকটি শেষ হয় এবং এখন মধ্যাহ্নভোজের আয়োজন চলছে। এরপরে আরও কয়েকটি মিটিংয়ের কথাও আছে, সেই মিটিংগুলো সম্পন্ন করে যে 3 দিনের সফরে পাকিস্তানের যে পেট্রোলিয়াম মন্ত্রী এসেছিলেন, তিনি কিন্তু তার 3 দিনের সফর আগামীকালকে শেষ করবেন বলেও জানা গেছে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। প্রমা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। রাজনৈতিক অনিশ্চয়তা, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের অন্যায্য দাবি এবং জ্বালানি সংকটের কারণে বিগত 1 বছরে দেশে 258টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করছেন শিল্প উদ্যোক্তারা। এতে প্রায় 3 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন, যার প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। গত 2 মাসে রপ্তানি আয় কমেছে 6%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে সরকারকেই। দেশের মোট রপ্তানির 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। 40 লাখের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাত। ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সহ এই সংখ্যা প্রায় 1 কোটি।
তবে গেল এক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে অনাস্থা, বিদেশি ক্রেতাদের নানা শর্ত ও প্রতিশ্রুতি রক্ষা না করা এবং জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে কমপক্ষে 258টি তৈরি পোশাক কারখানা। এতে কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গত এক বছরে আমাদের বিকেএমই এবং বিজিএমই সদস্য সংখ্যা বা আমাদের হিসাব অনুযায়ী 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিস বা গুডস নিয়ে গুডসের পয়সা দেয় নাই, অথবা গুডস তৈরি করে গুডস দেয় নাই, ক্যান্সেল করছে। ব্যাংক এই ইন্ডাস্ট্রিগুলির ব্যাক টু ভ্যাকেন্সি করতে বিলম্ব করেছে। সাথে কিছু কিছু ক্ষেত্রে আছে কাস্টমসের অসহযোগিতা, কাস্টমসের স্বেচ্ছাচারিতা। ট্রাম্পের যে ট্যারিফ আছে, যে ট্যারিফটা ইম্পোজ করেছে এই সিজনটাতে আমরা যতটুকু অর্ডার পাওয়ার কথা ছিল ততটুকু পাই নাই। আপনার অগাস্ট মাস থেকে অলরেডি আমরা মাইনাসের দিকে যাচ্ছি। শুধু তাই নয়, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের একটি অংশ বহন করার চাপ, পর্যাপ্ত অর্ডার না পাওয়া সহ নানা সংকটে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলেও জানান শিল্প উদ্যোক্তারা। এটার কারণে আমাদের ঋণ গ্রহীতা নন পারফর্মিং লোনের পরিমাণটা বেড়ে গেছে। পাশাপাশি আরো এরকম অন্তত 30-40টার মতো আছে যেগুলি বন্ধ হবে অবস্থার মধ্যে আছে। সমাগম ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সরকারের লজিস্টিক সাপোর্টগুলো সম্পূর্ণভাবে চালু করতে হবে। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতির প্রভাব বৃদ্ধি করা এই খাতের ঝুঁকি রোধে সরকারের হস্তক্ষেপ চান অর্থনীতিবিদরা। এই বন্ধ কারখানাগুলোকে আবার চালু করা যায় কিনা, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট এনে হোক, জয়েন্ট ভেঞ্চার হোক, এটাকে অ্যাকুইজিশন করে হোক, এই বিষয়গুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে ভাবার দরকার রয়েছে। রাজনৈতিক সংকট সহ বিনিয়োগের বাধাগুলো দূর করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, নানা সংকটে ধুঁকছে পোশাক খাত, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বিকিমের সভাপতি জনাব মোহাম্মদ হাতেম এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াসিল বিন সাদাত। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব মোহাম্মদ হাতেম। আমরা প্রথমে জনাব হাতেমের কাছে আসলে জানতে চাই, জনাব হাতেম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনারা বলছেন 258টি কারখানা বন্ধ হয়ে গেছে, এটির আসলে কেন বন্ধ হয়ে গেল? যদি বিস্তারিত বিষয়ে আপনার কাছে তথ্য থাকে সেটি জানাবেন। কেন এতগুলো কারখানা এক বছরে বন্ধ হয়ে গেল? আমি কিন্তু কন্টিনিউয়াসলি গত বেশ কিছুদিন যাবত কিন্তু আমি বলে আসছি যে কেন আমাদের ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যে বন্ধ হয়েছে এবং আমার সামনে এখন আরো 8-10 জন মালিক বসা আছে যাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার পথে। আর এই ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়ার জন্য আমি যেটা মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক উভয়ই দায়ী। তো এই যে ব্যাংক এই ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাবে এর কনসিকোয়েন্স কি? আলটিমেটলি এখানে যে শ্রমিকগুলি আছে সেই শ্রমিকরা তার পয়সা পাবে না এবং সেখানে গিয়ে দেখা যাবে যে এই শ্রমিকগুলি বেকার হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ব্যাংকিং সহযোগিতা ছাড়া এবং সরকারের রাইট পলিসি ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে পলিসি, এই পলিসিতে কোনো এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে, একটার পর একটা বন্ধ হবে। এবং এই ব্যাংকগুলি যেভাবে, যেমন ধরেন আমার নিজের $4,53,000 মাল রপ্তানি করতে হয়েছে ব্যাংকের বিলম্বিত ব্যাক টু ভ্যাকেন্সি দেওয়ার কারণে। $4,53,000 মালে $3,60,000 আমার এয়ার ফ্রেট দিতে হয়েছে। এখন আমি $3,60,000 এয়ার ফ্রেট দিয়েও কিন্তু এখনো আল্লাহ আমার সোজা বিজনেসটাকে এখনো চালায় রাখছে। অনেক ছোটখাটো ফ্যাক্টরি কিন্তু এরকম $3,60,000 যদি এয়ার ফ্রেট দিতে হয় ও অস্তিত্বহীনই শেষ। এইভাবে কিন্তু বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং এটার ম্যাক্সিমাম গুলি দেখা যায় ব্যাংকের এই নানা রকমের বিলম্বিত ব্যাক টু ব্যাক। তারপরে ব্যাংক বলে যে আজকে আপনার ওভার ডিউ হয়েছে, ব্যাক টু ব্যাক হবে না, আপনি লিমিট শেষ হয়ে গেছে, ব্যাক টু ব্যাক হবে না। এই তো নানা রকমের ঝামেলা করে ব্যাংক একদিকে আমাদেরকে ধ্বংস করতেছে, সাথে ওনারা নিজেরাও মরে। কিন্তু নিজেরা মরে যে এটা ওনারা ওই পরবর্তীতে দেখা যায়
যে ওনারা তো জানেই যে আমাদের একটা মর্গেজ ওনাদের কাছে আছে, এরপরে ওনারা আনডেটেড চেক, মানে আনডেটেড অনেকগুলি চেক ওনারা নিয়ে রাখে আমাদের কাছ থেকে, তারপরে লাল নীল সবুজ বা ব্লু কত রকমের কাগজ আমার থেকে সই করে নিয়ে রাখে, সাথে আমার ইন্ডাস্ট্রি, জায়গা জমিন, বউ বাচ্চা সব মর্গেজ দিয়ে রাখে। তো ওনারা মনে করে তো আমার তো ধরার ব্যবস্থা আছেই, যার কারণে ওনাদের এই ধরনের অসহযোগিতার কারণে, বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে আজকে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। বায়ারদের আনএথিক্যাল বাইং প্র্যাকটিস, মাল নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না। গত কয়েকদিন যাবত এরকম অনেকগুলি বিচার বিকেবিতে বসে আমাকে করতে হয়েছে। আমি কিছুক্ষণ আগে রাশিয়াতে আমাদের কমার্শিয়াল কাউন্সিলের সাথে কথা বললাম, সেখানে আমাদের এই কমার্শিয়াল কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি, একটা ইন্ডাস্ট্রির এরকম শিপমেন্ট গিয়েছে, পেমেন্ট আসে নাই, সেগুলিকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাশিয়াতে কমার্শিয়াল কাউন্সিলরকে বলেছি। তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা সাফারিং সি আছি, এবং এগুলি কিন্তু দেখার কেউ নেই। এই বায়ারদের আনএথিক্যাল বাইং প্র্যাকটিস, ব্যাংকের অসহযোগিতার কারণে ইন্ডাস্ট্রিগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এগুলি নিয়ে কেউ কথা বলার নাই, কেউ দেখার নাই। ইভেন বাংলাদেশ ব্যাংকে আমি বহুবার বলেছি যে আপনি আনডাউটলি আপনারা যা করতে চাচ্ছেন, ওয়ার্ল্ডের বেস্ট পলিসি অ্যাডপ্ট করতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি, অর্থনীতি কি ওয়ার্ল্ডের বেস্ট পলিসিতে অ্যাডপ্ট হওয়ার মতো এই মুহূর্তে পরিস্থিতি কি আছে? নাকি এই মুহূর্তে তাদেরকে আগে বাঁচাইয়া তুলবেন? আমরা তো বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, টিকে থাকার সংগ্রামে লিপ্ত। আমরা তো, আমাদের ইন্ডাস্ট্রি তখন আইসিইউতে আছে। আপনি প্রপার ট্রিটমেন্টে আগে আইসিইউ থেকে বাইর করেন, সুস্থ করেন, এরপরে বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে, আমরা করব। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা করছে না, যার ফলে ব্যাংকগুলিও নানাভাবে এইভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। জি, জনাব হাতেম, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা ডক্টর ওয়াসেল বিন সাদাত আছেন আমাদের সাথে, তার কাছ থেকে জানতে চাই। ডক্টর ওয়াসেল বিন সাদাত, আপনি নিশ্চয়ই শুনেছেন জনাব হাতেম সামগ্রিক বিষয়টি তুলে ধরেছেন যে কেন 258টি কারখানা বন্ধ হয়ে গেল, তার পেছনের কারণগুলো কি। এইভাবে যদি আসলে কারখানা বন্ধ হয়ে যায়, সেটি আসলে আমাদের অর্থনীতির জন্য কতটা ঝুঁকি তৈরি করছে, এবং এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমত হাতেম ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রাইভেট সেক্টরের যেই পার্টিকুলারলি আরএমজি সেক্টরের যে সমস্যাগুলো সেটা সম্পর্কে বললেন। তবে একটু অর্থনৈতিকভাবে যদি জিনিসটাকে একটু বিশ্লেষণের জায়গায় যাই, তাহলে প্রথমত আসলে যে জিনিসটা দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এখন যে মুদ্রানীতি, সেখানে আসলে এটা ক্লিয়ারলি স্টেটেড যে ইনফ্লেশনকে টার্গেট করে তাদেরকে এই পলিসি বেশ কয়েকটা টার্ম ধরেই চলছে, যেটাকে তারা কশাস ওয়েতে করতেছে। এবং সে জায়গাতে তারা বলেছে যে ইনফ্লেশন যদি 8%-এর নিচে না নেমে আসে, সেক্ষেত্রে পলিসি রেট কমানো সম্ভব না। মানে ব্যাংকিংয়ের অনেকগুলো ইস্যুর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে যে উচ্চ সুদহার। তো এখন উচ্চ সুদহার যদি পলিসি রেট কমানো সম্ভব না হয়, তাহলে এই মোমেন্টে বাজারে যেভাবে মানে লোন দেয়া হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলা, সেই জায়গাতে আসলে হস্তক্ষেপ করাটা একটু কঠিন। তো এখন সে জায়গায় প্রশ্ন অবশ্যই আসতে পারে যে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা নাকি আপনার বাজারে তারল্য সৃষ্টি করে আপনার ইন্ডাস্ট্রিকে লোন দেওয়ার জায়গাটা বেশি ইম্পর্টেন্ট এই মোমেন্টে। তবে এই সময়ে আমি যতটুকু বুঝি, সামনে একটি ইলেকশন আসতেছে, ঠিক এই সময়ে আমার কাছে মনে হয় না মুদ্রানীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন হবে। বাট ব্যাংকিংয়ের অন্যান্য অনেক রকমের আপনার প্রসিডিউরিয়াল ইস্যুজ আছে, যে জায়গাগুলোতে হয়তো বা বাংলাদেশ ব্যাংক পলিসির জায়গা থেকে অনেক কিছু আপনার ব্যবস্থা নিতে পারেন। এই জায়গায় প্রাইভেট সেক্টর এবং হাতেম ভাইরা যদি স্পেসিফিক যদি কিছু পরামর্শ দেন, আমার কাছে মনে হয় যে গভর্নর সাহেব এবং এই ব্যাপারগুলোকে দেখবেন। এবং আমরা বিল্ডের তরফ থেকে বিজনেস লিডিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট, যেটা আমরাও প্রাইভেট সেক্টরের জন্য বিভিন্ন রকমের গবেষণা করি, সে জায়গা থেকেও আমরা জিনিসগুলোকে দেখতে পারি। এখানে একটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি বলেছেন আপনার বক্তব্যের মাঝখানে এসেছে হাতেম ভাই, সেটা হচ্ছে যে লজিস্টিক সার্ভিস এবং তার যে উচ্চ আমাদের যে কস্ট, তো সেই জায়গাগুলোকেও কিন্তু মানে ইট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ব্যাংকিং সেক্টর। তার মানে আসলে অনেকগুলো জায়গাতে কিন্তু কাজ করার জায়গা আছে, যেখান থেকে আমরা আমাদের প্রাইভেট সেক্টর পার্টিকুলারলি আরএমজিকে সাহায্য করতে পারি। আর
আনএথিক্যাল বাইং প্র্যাকটিস এটাও আসলে নতুন কিছু না। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় আমাদের প্রাইভেট সেক্টর এবং নীতি নির্ধারকদের আরও আগে থেকেই একটুখানি জরুরিভাবে এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থনীতিতে এখন বিশাল ধরনের একটা আস্থাহীনতার জায়গা চলছে। সো এইটা পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণ, এর পিছনে একটা বড় কারণ, এবং নানা রকমের আরও, এবং আমরা আসলে তো উত্তরাধিকার সূত্রেই একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার ভিতরে পড়েছি। তো এই ব্যাংকিং অবস্থা যেখানে একটা বড় ধরনের আমি বলি যে গহ্বরের মতো তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এই যে এটা কিন্তু অত্যন্ত অশনি সংকেত যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে একদিকে যেরকম আমাদের এক্সপোর্ট বাধা করতে হচ্ছে, কিন্তু এই যে 3 লাখ লোকের কর্মসংস্থান চলে গেল, এরা আসলে এখন কি করে খাবে? তো এই জিনিসগুলো এইগুলো অত্যন্ত জরুরি। আমি আসলে হাসান ভাইয়ের কাছ থেকে আরো একটু জানতে চাইবো যে আসলে ঠিক কী ধরনের নীতি সহায়তা সরকার করতে পারেন, কারণ সরকারের কিন্তু এই মোমেন্টে আপনার ফিসক্যাল স্পেসটাও অত্যন্ত সংকীর্ণ। আর বাংলাদেশ ব্যাংকেরও যদি আমরা ধরে নেই যে তারা আসলে এই মোমেন্টে পলিসি রেট কমাতে পারবেন না, তাহলে আপনাদের তরফ থেকে আসলে যদি কিছু রিকমেন্ডেশন আমরা শুনি, হয়তো আরো একটু আলোচনা করা যায়। জি জনাব হাতেম, আপনি যদি এই বিষয়ে যুক্ত করতেন। ঠিক, আমি কি বলবো? জি, আপনি যুক্ত করেন এই বিষয়ে। জি আচ্ছা, বিষয়টা হচ্ছে যে নীতি সহায়তাটা কোনটা কি দরকার। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক গত 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে সকল প্রকার ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছে। আমাদের যে রপ্তানির যে ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছে। আবার ইডিএফ ফান্ডটা বন্ধ করে নাই, 7 বিলিয়ন থেকে এটাকে 3 বিলিয়নে নামিয়ে এনেছিল। এই 3 বিলিয়ন আমরা বাই রোটেশন আমরা কখনোই আমরা এটাকে এখন আর পাচ্ছি না। ফলে আমরা এখানে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার আমাদের যেটা 5,000 কোটি টাকার একটা প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিমের নামে একটা ফান্ড ছিল, যেটা 5% ইন্টারেস্টে, এটাও নাই, এটাও বন্ধ হয়েছে গত এই বছরের এপ্রিল থেকে। এরপরে দেখেন ব্যাংকের ইন্টারেস্ট রেট, এই সব কিছু মিলে আবার ওখানে মনে করেন আমি এক্সপোর্ট করেছি, এক্সপোর্টের প্রসিডটা আমার সময় মতো আসে নাই, তখন ওই দিন আমার ওভারডিউ যখন শো করতেছে, ওই দিন থেকে আমার ব্যাংকে সকল কার্যক্রম বন্ধ। এখন এইটা নিয়ে আমি যদি এরপরে আমার ব্যাংকে এলসি করতে গেলে ব্যাংক যদি বলে যে আপনার ওভারডিউ রয়েছে, এটা না ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা ব্যাক টু ব্যাক এলসি করতে পারতেছি না, তাইলে কি দাঁড়াচ্ছে? এখন এটা আমি বাইরের লোকের দেন দরবার করে পেমেন্ট আনতে হয়তো 15-20 দিন 1 মাস সময় লাগতেছে, ততক্ষণ আমার ব্যাক টু ব্যাক বন্ধ। তাইলে দেখা গেল আমি যদি আমার ব্যাক টু ব্যাক, আমার যদি লিড টাইমের 1 মাস যদি আমার ব্যাংক খেয়ে ফেলে, তাহলে পরবর্তীতে আমি এই শিপমেন্টটা আমি টাইমলি করতে পারছি না। টাইমলি করতে না পারলে হয় আমাকে এয়ার শিপমেন্ট করতে হবে, যেটা হিউজ কস্ট, আমার টোটাল এক্সপোর্টের 50 to 60% চলে যায় এয়ার ফ্রেটে, অথবা বাইরের সাথে একটা ডিসকাউন্ট নেগোসিয়েশনে যেতে হয়, সেখানে অন্তত 20% 30% আমাকে ডিসকাউন্ট দিতে হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন কাস্টমসেরও এই ধরনের কিছু স্বেচ্ছাচারিতা আছে। যেমন আমার কাছে এই মুহূর্তে বেশ কয়েকটা অভিযোগ আছে, তার মধ্যে যেমন ব্যাক টু ব্যাক এলসিতে মাল আসছে চট্টগ্রাম বন্দরে, তাকে নানা অজুহাতে এই মাল আটকায় রাখা হয়েছে। অথচ এই মাল আটকে রাখাতে যে দেশের কত বড় ক্ষতি হচ্ছে, ওই ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে, তারা একবারও কিন্তু সেটা ভেবে দেখেনি। ছোটখাটো নানা রকমের ত্রুটি বিচ্যুতির কারণে এইগুলি এইভাবে করা হচ্ছে। তো এই যেমন আমি যদি স্পেসিফিক্যালি বলি, একজন রপ্তানিকারক, সে তার বায়ার তাকে এফওসিতে মাল দিয়েছে। তো এফওসির এর আগে একটা বিধান ছিল যে একটা কোটা নির্ধারণ করা ছিল আমদানি নীতিতে এবং এনবিআর থেকে। তো রিসেন্টলি আমরা এই কোটাটা আমরা বাতিল করে দিয়েছি। আমরা এনবিআর এর সাথে মিটিং করে বাণিজ্য মন্ত্রণালয় সহ আমরা এই কোটাটাকে বাতিল করা হয়েছে। তাহলে কোটা বাতিল করে এখন এফওসিতে যত খুশি আনতে পারবে এবং রপ্তানি করতে পারবে। এর ইতিমধ্যে কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে, এখনো প্রজ্ঞাপন হয় নাই। এর মধ্যে তার ব্যাক টু ব্যাক এলসি মাল আসছে, সেই মাল আটকে দিয়েছে। অপরাধ কি? সে কোটার বাইরে এফওসিতে মাল আনছিল, এনে কিন্তু রপ্তানিও করে দিয়েছে। তাহলে কাস্টমস এখানে তার এই মাল আটকে রাখছে। আমি যখন চট্টগ্রামের কমিশনার মহোদয়কে ফোন করলাম যে ভাই, আমার এই রপ্তানিকারকের 2 মাস যাবত আপনার ওখানে 5টা কনসাইনমেন্টের আমদানিকৃত পণ্য আটকে রেখেছেন কেন, কারণটা কি? তো উনি সব বললেন যে আমার কাছে লোক পাঠান। আমি লোক পাঠাইলাম, পাঠানোর পরে উনি শুনে ওই দিন ওনার লোকজন নিয়ে বসলেন, বসে
এতদিন যে মালটা আটকে রেখেছে এটা অন্যায়ভাবে রেখেছে, বেআইনিভাবে রেখেছে। তাহলে এখন এটা তা কি করতে হবে? তাহলে এখনই তার বিন লোক করতে হবে, জিবি লোক করতে হবে, করে তার তাহলে এটার বৈধতা দিতে হবে। ওই দিন বিকালবেলা তাড়াহুড়ো করে বন কমিশনারেটে চিঠি লিখে পরের দিন তার বিন লক করে, জিবি লক করে তাকে এখন পঙ্গু করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি দাঁড়াবে? এই 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 সবচেয়ে এই ইয়েতেই দেখা যাবে যে এই ফ্যাক্টরিটা আলটিমেটলি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এইভাবে নানাভাবে ব্যাংক এবং এই এনবিআর এর বলি বা কাস্টমস এর বলি, বায়ারদের আনএথিক্যাল বাইং প্র্যাকটিস গুলি, মানে বায়ার মাল নিয়ে পেমেন্ট দিল না, তো পেমেন্ট যখন যত সময় আসলো না, ব্যাংক তার সকল কার্যক্রম বন্ধ করে দিল। এইভাবে কিন্তু একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। ধন্যবাদ জনাব হাতেম। আমরা একটু এই বিষয়ে আপনার কাছে আসতে চাই। ডক্টর সাদাত, আপনি যদি বলতেন যে এই যে 258টি কারখানা বন্ধ হয়ে গেল এবং একই সাথে আরো অনেকগুলো কারখানা বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে, যেটা জনাব হাতেম তার বক্তব্যে বলেছেন, এগুলোকে আসলে এই মুহূর্তে রেস্কিউ করা বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা বা নতুন করে চালু করার জন্য সরকার কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ। আমি আসলে ক্যাটেগরিক্যালি একটু বলেছিলাম একটু আগে যে আসলে সরকারের এই মোমেন্টে নগদ অর্থ সহায়তা দিয়ে বা ব্যাংক থেকে তাদেরকে অর্থ সহায়তা দিয়ে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার রিওপেন করার জায়গায় আছে বলে আমি আসলে মনে করি না। আমি ভুল হতে পারি। কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন, মানে আসলে তো আগে রাজস্ব আহরণ করতে হবে, তারপরে গভর্নমেন্টের সে ফিসক্যাল স্পেসটা তৈরি হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের, সেটাও আমরা জানি যে এনপিএল এর অবস্থাও অনেক আপনার শোচনীয়। আর সরকারের হাত মানে এই মোমেন্টে আসলে কোনো একটা অ্যাডহক মেজারের মাধ্যমে করা সম্ভব হয় কিনা, এটার জন্য আসলে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। এটা ঠিক এখানে বসে, তবে কি যদি কোনো পলিসি চেঞ্জ অথবা পলিসির আপনার যদি আমরা যেটাকে বলি যে অসামঞ্জস্য, মিসঅ্যালাইনমেন্ট, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং তার সাথে যদি গভর্নমেন্টের কোনো রাজস্বর সংশ্লিষ্টতা না থাকে, মানে ফিসক্যাল ইমপ্লিকেশনস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে হয় যে ওই ব্যাপারে জোরালো দাবি তুলে এই মোমেন্টই আমরা সে ব্যাপারে কিছু পদক্ষেপ নিতে পারি। কিন্তু যেখানে অর্থ লাগবে সরকারের এই মোমেন্টে, এবং যেহেতু একদম শেষ মোমেন্ট, সামনে ইলেকশন আসছে, তো এই মোমেন্টে আসলে সরকারের তার নিজস্ব তহবিল থেকে অর্থ দেওয়ার মতো অবস্থা আছে বলে আমি মনে করি। জনাব হাতেম, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে 258টি কারখানা বন্ধ হয়ে গেল এবং একই সাথে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে, এই বিষয়ে যদি বলতেন যে বিকেএমই এবং বিজিএমই এই কারখানাগুলোর পাশে কতটা দাঁড়িয়েছে বা কিভাবে দাঁড়িয়েছে বা দাঁড়ানোর প্রয়োজনীয়তা ছিল কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি ওনার সাথে আমিও একমত। সরকারের পক্ষে এই মুহূর্তে অর্থ দিয়ে সহযোগিতা করা সম্ভব নয় হয়তোবা, কিন্তু পলিসি দিয়ে তো সহযোগিতা করতে পারে সরকার, কিন্তু আমরা তো সেটাও পাচ্ছি না। ইভেন আমরা এই সরকারের মানে এই সময়ে যেটা সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছি, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা সরকারের মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে আমরা যেটা মানে আমাদের সাথে মানে স্টেক হোল্ডারদের সাথে যে কনসালটেশন প্রয়োজন এবং কি সমস্যা আমরা রয়েছি, সেটা রেমেডি কি এবং কি করলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারে, এইগুলি আমাদের সাথে যে কথা বলা দরকার, এইটাই বোধহয় সরকার মনে করছে না যে আমাদের সাথে কথা বলা দরকার, যার কারণে সমস্যাগুলি আরো গভীর হচ্ছে এবং খুব মানে গুরুতর অবস্থায় গিয়ে পৌঁছতেছে একটার পর একটা। তো এই জায়গাটা যদি পরিবর্তন না হয়, সরকার যদি আমাদের সাথে আলোচনা না করে, তাহলে কিন্তু এই থেকে উত্তরণের কোনো উপায় আমি দেখছি না। আলোচনা করতে হবে, যথাযথ পলিসি সাপোর্টটা দিতে হবে। আমরা অর্থ চাই না, পলিসি সাপোর্ট চাই। এই যে মনে করেন ব্যাংক যে আমার ব্যাক টু ব্যাক বন্ধ করে রাখতেছে, ব্যাংক আমি ইভেন দেখেন আরো একটা যেটা করে, আমার ব্যাংকের ম্যানেজার আমার সামনে বসে আছে, ওনারা আমার এক্সপোর্ট করে আমি ডকুমেন্টস সারা জীবন যেটা দেখে আসছি, এক্সপোর্ট করে আমরা ডকুমেন্টস দেই, ওই ডকুমেন্ট পারচেজ করে আমার টাকা দেয়। ওনারা এখন আমার এই ডকুমেন্টস পারচেজ করে ইন্টারেস্ট চার্জ করে দিচ্ছে 15%। আমি এখন আমার প্রসিড আসতে যেই কয়দিন লাগে, এই কয়দিনের জন্য ওনারা আমার থেকে ইন্টারেস্ট নিচ্ছেন, যেটা অতীতে কোনোদিন হয় নাই। এখন তাইলে এইভাবে কিন্তু প্রত্যেকটা পদে পদে ব্যাংক ঠিকই তার পয়সা আমার কাছ থেকে পাই টু পাই আদায় করে নিতেছে এবং নানাভাবে আমাদের উপর ইন্টারেস্ট ওভারডিউ মানে নানা রকমের ইন্টারেস্ট চার্জ করতেছে, কিন্তু
সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বিলম্বিত করছে, যার কারণে আমরা আসলে সমস্যাগুলি বেশি ফেস করতেছি। বাংলাদেশ ব্যাংকের আমি গভর্নর মহোদয়ের সাথে অনেকবার কথা বলেছি, উনিও এগুলি একমত, কিন্তু আলটিমেটলি ওনার নিচের লেভেল থেকে আমার যেটা ধারণা সমন্বয়ের অভাব আছে, যার কারণে উনি একমত হলো এই সাপোর্টগুলি সহযোগিতাগুলি উনি দিতে পারছেন না। যদি পলিসি সাপোর্ট পাই তাহলে আমাদের পক্ষে এই বন্ধ ফ্যাক্টরিগুলিকে আবার রিওপেন করা সম্ভব, বা যেগুলি বন্ধ হতে যাচ্ছে তাদেরকে রক্ষা করা সম্ভব। বা বিকেএমই বিজেএমই আমরা এগুলি নিয়ে, ইভেন আপনি দেখেন আমরা পত্রপত্রিকায় নিউজ আসছে এই যে 8-10টা ব্যাংক যেগুলি এস আলমের খপ্পরে পড়ে শেষ হয়ে গেছে, এই ব্যাংকগুলির মধ্যে যাদের আমাদের ব্যবসা এই প্রত্যেকেই এখানে সাফার করতেছে। তার আমাদের টাকা এফডিআর এর টাকা জমা আছে, সেই টাকা আমরা পাচ্ছি না, মাস শেষে বেতনের টাকা চাই, সেই টাকা দেয় না। ইভেন আমার এক্সপোর্ট প্রসিড আসতেছে, রিয়ালাইজ হচ্ছে সেই এক্সপোর্ট প্রসিডের টাকা ওই ব্যাংকগুলি আমাকে দিচ্ছে না। তাহলে আমি কিভাবে চলবো? আমার ইন্ডাস্ট্রি কিভাবে চলবে? আমি শ্রমিকের বেতন দিব কোত্থেকে? এগুলি কি দেখার কেউ নাই? জি, এগুলি নিয়ে কি বলবেন? জি, এই সংকটগুলোর কথা আমরা আবারও শুনবো। আমাদের সময়ের একটি বিরতির, দর্শক বিজনেস আওয়ারের সময় হচ্ছে একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের এই মুহূর্তের অবস্থা আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে, দেখতে চাই কি অবস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকই নিম্নমুখী রয়েছে। এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 26 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5100 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি এই মুহূর্তে 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1077 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি 12 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1974 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 264 কোটি টাকা। এখন পর্যন্ত 90টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 219টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 84টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জানাবো মুদ্রা বাজার এবং মুদ্রা এবং স্বর্ণের দরদাম দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রার বিনিময় মূল্য আজকে ডলারের দাম রয়েছে 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, এবং সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে আমরা জানিয়ে দিতে চাই স্বর্ণের দরদাম। 22 ক্যারেটের স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 2,17,382 টাকা। 18 ক্যারেটের 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,07,502 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,77,853 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে আজকের বাজারে 1,48,074 টাকা। একই সাথে রূপার দাম দেখে নিতে চাই। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি, সেটির প্রতি ভরির দাম আছে 6,205 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 5,914 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,073 টাকা। সনাতন প্রতি ভরি রূপার দাম 3,802 টাকা। আমরা দেখে নিলাম। এই মুহূর্তে আবার আলোচনায় ফিরতে চাই। আলোচনায় ফেরার আগে আসলে আমাদের কাছে পত্রিকার কয়েকটি বিশেষ শিরোনাম আছে। পত্রিকার আজকের প্রধান পত্রিকাগুলো যে শিরোনাম করেছে সেগুলো একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটি শিরোনাম করেছে, টাইলসের বেচা বিক্রিতে মন্দা ভাব। এরপরের শিরোনামটি দেখতে চাই। এরপরের শিরোনামটি দেখতে চাই, সেটি করেছে দৈনিক কালের কণ্ঠ। তারা বলছে যে ফের কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর। আমরা জানি বেশ কয়েকদিন ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী, আজকে কিছু দাম কমেছে এবং সেই নতুন দাম কার্যকর হবে আজ। পরের শিরোনামটি দেখতে চাই। পরের শিরোনামটিতে বাংলাদেশ প্রতিদিন করেছে। তারা বলছে যে চীনে রপ্তানি উন্মোচনের অপেক্ষায়, অর্থাৎ চীনের যে 140 কোটি মানুষের যে বৃহৎ একটি বাজার রয়েছে, সেখানে বাংলাদেশের পণ্যের প্রবেশের একটি বড় সুযোগ রয়েছে শুল্কমুক্ত, সেই বিষয়টি নিয়ে তারা রিপোর্টটি করেছে। আমরা দেখতে চাই পরের শিরোনামটি।
পরের শিরোনামটা আমরা দেখতে তৈরি পোশাক খাতে 100 কোটি টাকা ক্ষতি, এই শিরোনামটি করেছে দৈনিক সমকাল। আমরা জানি সম্প্রতি যে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রায় 100 কোটি টাকা পোশাক খাতের ক্ষতি হয়েছে, এরকম একটি শিরোনাম তারা করেছে। পরেরটি দেখতে চাই, পরের শিরোনামটি করেছে দৈনিক বণিক বার্তা। তারা বলছে যে শিল্পের মধ্যবর্তী পণ্যের এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 18%। অর্থাৎ এই চলতি অর্থবছরের যে 25-26 অর্থবছরের প্রথম প্রান্ত থেকে এটি 18% কমেছে বলে বলছে দৈনিক বণিক বার্তা। এই শিরোনামগুলো ধরে আসলে আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন জনাব হাতেম, বিকেএমের সভাপতি, এবং আমাদের স্টুডিওতে আছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত। জনাব হাতেম, আপনার কাছে আসতে চাই। আপনি আমাদের পত্রিকার শিরোনামগুলো দেখেছেন এবং সেখানে একটি শিরোনাম করেছে দৈনিক সমকাল। তারা বলছে যে এই যে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তারা সেখানে 100 কোটি টাকা ক্ষতি হয়েছে পোশাক খাতের। এই বিষয়ে যদি আপনি একটু যুক্ত করতেন, ক্ষতির চিত্রটি আসলে কি? আচ্ছা, 100 কোটি টাকার যে হিসাবটা ওনারা দিয়েছেন, কিভাবে দিয়েছেন জানি না, আমাদের হিসাবে আরো অনেক বেশি। তারপরও 100 কোটি হয়তো ওনারা যেটা হিসাব বলেছেন সেটা ওখানে যে পণ্যটা পুড়ে গেছে সেটার হয়তো ভ্যালু 100 কোটি মতো একটা ফিগার বের করেছেন, কিন্তু আলটিমেটলি ক্ষতি কিন্তু আবার 100 কোটি না। যদি ওনাদের 100 কোটির হিসাবটাকে আমি আমলেও নেই, তারপরে আমাকে হিসাবটাতে যেতে হবে এই 100 কোটি টাকার অ্যাক্সেসরিজ বা আদার্স ম্যাটেরিয়ালস, র মেটেরিয়াল যেটা আমার পুড়ে গেছে, এইটা না পাওয়ার কারণে আমার আলটিমেটলি আমার রপ্তানি ক্ষতিগ্রস্ত হলো কত টাকা, সেটাও কিন্তু আমলে নিতে হবে। সে আমার কাছে মনে করেন $1 লক্ষ একটা রপ্তানির বিপরীতে আমার ফ্যাব্রিক্স $50,000 বা $60,000 ফ্যাব্রিক্স আমার ঘরে আছে, সবকিছু রেডি আছে, অ্যাক্সেসরিজটা আসছিল, সেটা পড়ে যাওয়ার কারণে আমার কিন্তু এই $1 লাখ রপ্তানি কিন্তু থেমে গেল। $50,000 সে মনে করেন $50,000 অ্যাক্সেসরি, এই $50,000 অ্যাক্সেসরির বিপরীতে জনাব হাতেম আপনার সাথে একটু যুক্ত করতে চাই। জনাব হাতেম আপনার সাথে একটু যুক্ত করতে চাই। এই রিপোর্টটিতে আরো বলা হয়েছে যে এই 516টি পোশাক কারখানার স্যাম্পল পুড়ে গেছে এবং এই স্যাম্পল পুড়ে যাওয়ার তো আসলে আপনাদের জন্য এটি একটা বড় ক্ষতির কারণ। এই বিষয়টি সহ যদি আপনি বলতেন। আমি সেটাই বলছি, এইটার কনসিকোয়েন্সটা কি? এইটার কনসিকোয়েন্সটা কিন্তু পরবর্তীতে ক্ষতির পরিমাণটা অনেক অনেক দূর যাবে। কারণ আমি এই যে স্যাম্পলটা পুড়ে গেছে, তার মানে এই স্যাম্পলটা পুড়ে যাওয়ার কারণে আমি হয়তো এই অর্ডারটা আমি আর পাবো না। কারণ এই স্যাম্পল পাইলে আমি কাউন্টার স্যাম্পল তৈরি করে বাইরের কাছে পাঠাইলে আমি অর্ডারটা হয়তো পেতে পারতাম, কিন্তু এটা পুড়ে যাওয়ার কারণে আমি অর্ডারটা পাবো না। এটাও কিন্তু একটা অনেক বড় ক্ষতি। আবার ওখানে যে সমস্ত জিনিস পড়ে গিয়েছে এবং এই রপ্তানি যেটা বাধাগ্রস্ত হচ্ছে বা হয়েছে, সেটা আমাদের ক্ষতি। তো আমরা এইভাবে প্রত্যেকটা সেক্টরের একটা হিসাব ওই দিন করেছিলাম। তো এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি অন্তত $1 বিলিয়ন মতো আমরা ক্ষতিগ্রস্ত হবো এই অগ্নিকাণ্ডের কারণে। আমাদের হিসাবটা কিন্তু এরকম। তো এর পাশাপাশি আপনি যেটা আরো যেগুলি বললেন, যে আমি এই আরেকটা তথ্য আপনাকে দেই, যে আমাদের ব্যাংকগুলি, যেমন ইদানিং আমার ব্যাংকের থেকে একটা সিদ্ধান্ত শুনলাম যে ওনারা কোনো সেলস কন্ট্রাক্টে কোনো ইয়ে করবেন না, এক্সপোর্ট আর করতে দিবেন না সেলস কন্ট্রাক্টে। অথচ এখন কিন্তু ম্যাক্সিমাম বায়াররা এলসির পরিবর্তে সেলস কন্ট্রাক্টেই অভ্যস্ত এবং আমদানি রপ্তানি আমাদের হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা সেলস কন্ট্রাক্টে করবেন না, এলসিতে করবেন, ওকে, আমার কোনো আপত্তি নেই। তাইলে তার মানে কি ওনারা বলতে চাচ্ছেন যে সেলস কন্ট্রাক্টে গেলে এটার নিশ্চয়তা থাকে না, পেমেন্ট আসে না ইত্যাদি, যেটা আমি বায়ারদের আনএথিক্যাল বাইং প্র্যাকটিসের কথা বলছিলাম। তো তাইলে কি ওনারা নিশ্চিত হচ্ছেন যে এলসির মাধ্যমে রপ্তানি গেলে এইটার পেমেন্ট আসবে নিশ্চিত? তাহলে আমরা এলসিতে যাব এবং সেখানে যদি কোনো পেমেন্ট না আসে, দায় দায়িত্ব ব্যাংকেরই বহন করার কথা, কিন্তু তারা ব্যাংক কখনোই অতীতে এটা বহন করেন নাই। এটা আমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয় এবং আলটিমেটলি অতীতে এরকম বহু ঘটনা আছে। আমি বাংলাদেশ ব্যাংকের 2003 সাল থেকে ডিসকাউন্ট কমিটির মেম্বার হিসেবে সেখানে প্রতিটা ডিসকাউন্ট কমিটির মিটিং এরকম বহু কেস আমরা অ্যাপ্রুভ করি, ডিসকাউন্টের কেস অথবা ওয়েভারের কেস আমাদের অ্যাপ্রুভ করতে হয়, যেটা এলসির বিপরীতে রপ্তানি হয়েছে, পেমেন্ট আসে নাই। তো তাইলে ওনারা এই যে সেলস কন্ট্রাক্টের বিপরীতে রপ্তানি বন্ধ করে দিয়ে এলসি কে ইয়ে করতে চাচ্ছেন, তাতে তো বাংলাদেশের রপ্তানিটা বাধাগ্রস্ত হবে আলটিমেটলি। জি, তো এইভাবে নানাভাবেই আমরা আসলে
ক্ষতিগ্রস্ত হচ্ছি, কাস্টমসের নানা রকমের অসহযোগিতা, ব্যাংকগুলির অসহযোগিতা, এগুলি নিয়ে আমরা এখন প্রতিনিয়ত কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে। আমি এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে গত পরশুদিনও আমি কিছু জিনিস পাঠিয়েছি যে কিভাবে আমাদের রপ্তানিকারকরা অন্যায়ের শিকার হচ্ছে। আমি আমার ইন্ডাস্ট্রির লোকজনের কোন অন্যায়ের পক্ষে আমি কোনো কথা বলি নাই, কখনো বলবো না, কিন্তু মানে তারা যে অন্যায়ের শিকার হচ্ছে এবং এই অন্যায়ের শিকার হয়ে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার বিচার আমরা সরকারের কাছে চাই, আমরা এনবিআর এর কাছে চাই। সরকার নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবে। ডক্টর সাদাত, আপনি যদি বিষয় বলতেন যে একটি এরকম একটি মানে জায়গায়, বিমানবন্দরের মতো একটি জায়গায় আসলে এরকম একটি ঘটনা, এটি কি স্বাভাবিক ছিল কিনা? না, কোনো মতেই না। তো বাট এখানে আসলে ডিবেটটা দুই জায়গাতে গিয়েছে, যে এটা কি একটা নাশকতা নাকি একটা দুর্ঘটনা, অথবা দুর্ঘটনা এবং সে জায়গাতে আমাদের কর্তৃপক্ষের অবহেলা। তো এটা আসলে কমেন্ট করার জায়গায় আমি নেই। তবে এর ফলে যে একটা বিরাট বড় চিত্র, হ্যাঁ, এটা বেশ বড় ধরনের আমাদের একটা ক্ষতির সৃষ্টি করেছে। আমি বরং আরো দুটো পয়েন্ট একটু আপনার নিউজ কার্ড থেকে একটুখানি হাইলাইট করতে চাই, যদি সময় অ্যালাউ করে। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েট পণ্যের এলসি সম্ভবত 18% কমে গেছে, এরকম একটা খবর। এটা কিন্তু আসলে ইন্ডিকেট করতেছে যেটা, যে আপনি যদি র ম্যাটেরিয়ালসের অথবা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট ডেটাও দেখেন, সেটাও কিন্তু কমে আসছে। একই সাথে কিন্তু আমরা দেখছি যে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়ছে। তো রিজার্ভ বাড়াটাই কিন্তু অর্থনীতির আসলে গতিশীল অর্থনীতির পরিচয় দিচ্ছে না জায়গায়। কারণ আমরা যদি ইন্টারমিডিয়েট গুডস এবং র ম্যাটেরিয়ালস আর ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কম করি, তার মানে হচ্ছে যে আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রি বেসটাকে বাড়াচ্ছি না। এটার কারণটা হচ্ছে, এটা অত্যন্ত স্বাভাবিক, আমাদের দেশের বিনিয়োগকারীরা এখন ভীষণভাবে আস্থাহীনতার জায়গায় ভুগছেন, এবং এই যে আনসার্টিনিটি, যতক্ষণ পর্যন্ত এটা দূর না হবে তারা নতুন করে কোনো বিনিয়োগ বা এক্সপানশনের দিকে যাবেন না। এবং আরেকটা পয়েন্ট সেটা ছিল চায়নায় এক্সপোর্টের কথা বলেছেন আরেকটা নিউজে। এই জায়গায় আমি বলতে চাই, আসলে চায়নায় আমরা কি এক্সপোর্ট করব? মানে এটা কথাটা বলার কারণ হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বেসটা তো এখনো আরএমজি অ্যান্ড টেক্সটাইল কেন্দ্রিক। আমরা কিন্তু বারবার ঋতুকে বারবার বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার। এখন সেই জায়গাতে আসলে আমরা কতটুকু কাজ করেছি, এবং আমাদের আসলে প্রতিযোগিতার সক্ষমতার জায়গা ছিল এর আগে আপনার লো লেবার কস্ট। সামনের দিনে কিন্তু আসলে আমাদের প্রবৃত্তি নির্ভর করবে হচ্ছে আপনার দক্ষতা এবং আমাদের এবং স্বচ্ছতা, এবং একটা স্বচ্ছভাবে আমরা আমাদের স্থিতিশীলতাটা সবার আগে দরকার। তারপরেই আসলে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি, যেখানে আমরা বলতে পারবো যে আমাদের প্রবৃত্তি হবে আসলে দক্ষতা নির্ভর, এবং সেখানে জনগণের আস্থা জরুরিভাবে কাজ করবে। জি, জনাব হাতেম, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু জানতে চাই। জনাব হাতেম আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন। জনাব হাতেম, আপনার কাছে একটি বিষয়, এই দুটি বিষয়ে আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই। একটি হচ্ছে যে এই যে আমদানি মূলধনী যন্ত্রপাতি নিষ্পত্তিতে 18% কমেছে, এই বিষয়টি। আরেকটি বিষয় চীনের যে বাজার, সেটি আমরা কিভাবে ধরতে পারি? দুটি বিষয় যদি সংক্ষেপে বলতেন। প্রথমত হলো যে আমরা ইনভেস্টমেন্ট কখন চিন্তা করতে পারি, যখন আমরা মানে স্বাভাবিক অবস্থায় যখন আমি ব্যবসা করতে পারি। তো আমরা কি এখন স্বাভাবিক অবস্থায় ব্যবসা করতে পারছি? আমরা তো স্বাভাবিক নাই, আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করে মানে টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছি। তাইলে নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা করাটাও তো আমাদের জন্য এখন মহাপাপ। তো এরকম অবস্থার মধ্যে ইনভেস্টমেন্ট কমে যাওয়া গেলে পরে আমদানি কমবে স্বাভাবিকভাবেই, তাহলে আমার রিজার্ভ বাড়বে। তো যেটা উনি বললেন যে অবশ্যই অর্থনীতির জন্য এটাও কিন্তু মঙ্গলজনক নয়, যে আমার যে মনে করেন আমার যে 258 ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তার বিপরীতে নতুন কটা ফ্যাক্টরি আসছে, সেটা একটা বিষয়। তো নতুন ফ্যাক্টরি তো ওইভাবে আসছে না, তাহলে আমদানিও হবে না, আমার ক্যাপাসিটিও বাড়বে না। আর ক্যাপাসিটি যে আমি বাড়াবো, আমার কি সরকার গ্যাস দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন? তা তো আমি পাচ্ছি না। আমার গ্যাস বিদ্যুতের সংকট, আমি যে আমদানি করব বা মেশিনারিজ বাড়াবো, ক্যাপাসিটি বাড়াবো, সেই অবস্থান তো আমি নাই। সরকার আমাকে সেই সহযোগিতা তো করছে না। আবার পাশাপাশি আপনি বলেন চীনের বাজার, অবশ্যই চীনের কিন্তু একটা বিশাল বাজার। এই বাজারটাকে আমাকে ধরতে হলে আমাকে কিন্তু সেইভাবেই কাজ করতে হবে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমি যদি আমার
সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে লিড টাইম, একটা বড় ব্যাপার আন্তর্জাতিক ব্যবসার মধ্যে। এটা অন্যতম একটা ব্যাপার যে আমাদের লিড টাইমটা কত বেশি লাগে অন্য দেশের তুলনায়। সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। আমাদের মানে যেহেতু ডিপ সি পোর্ট নাই, যে কারণে একটা জায়গা পিছিয়ে আছি। এরপর আবার দেখা যায় যে আমাদের র মেটেরিয়ালস ম্যাক্সিমামটাই হচ্ছে আমদানি নির্ভর। এই র মেটেরিয়ালস এনে আবার তৈরি করে পাঠাইতে আমাদের সেখানে একটা অনেক সময় লেগে যায়। এরপরে ব্যাংকিং অসহযোগিতা, কাস্টমসের অসহযোগিতা, নানা রকমের রং পলিসি, এই সবকিছু মিলে আমরা কিন্তু আসলে দুকে দুকে মরছি। অন্তত আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি বিনীত অনুরোধ করব সরকারের যে কোনো অডিট ফার্ম, মানে সরকারের যে কোনো ডিপার্টমেন্ট আমাদের ইন্ডাস্ট্রির অন্তত 80% ফ্যাক্টরি আমি বলবো লস দিয়ে রান করতেছে, এবং লস দিতে দিতে একটা পর্যায়ে গেছে হয়তো হারিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জি, জনাব হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, সময় হলো বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। অবশেষে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনের সম্ভাবনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠকের আগেই একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে দুই দেশ। এর ফলে চীনা পণ্য মার্কিন শুল্ক আরোপ বন্ধ, বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ স্থগিত এবং মার্কিন সয়াবিন বিক্রি শুরুর মতো বিষয়গুলো চূড়ান্ত হতে পারে। বাণিজ্য উত্তেজনা কমাতে এক ধাপ এগুলো বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্র। আসিয়ান সম্মেলনের ফাঁকে কুয়ালালামপুরে দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছেন, যা দিচ্ছে দীর্ঘদিনের অচল অবস্থা ভাঙ্গার ইঙ্গিত। মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার আশা, এর ফলে নভেম্বর থেকে চীনা পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের 100% শুল্ক আরোপের হুমকি দূর হবে। চীনও তাদের বিরল খনিজ রপ্তানির উপর বিধিনিষেধ বাস্তবায়ন 1 বছরের জন্য স্থগিত করবে। চীনের সঙ্গে বৈঠকে শুল্ক বৃদ্ধির আশঙ্কা কেটে গেছে এবং তারা মার্কিন কৃষি পণ্য ও ফেন্টানাইল সংকট মোকাবেলায় সাহায্য করতে সম্মত হয়েছে। এই চুক্তির চূড়ান্ত রূপ দিতে আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে এই দ্বিপক্ষীয় বৈঠক। নিবির আমিন, নিউজ 24। আমরা আসলে একটি রিপোর্ট দেখলাম চীনের সাথে যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক সেটি নিয়ে আসলে তারা একটা সম্ভাব্য জায়গায় আসছে। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনায় ছিলাম যে বাংলাদেশের তৈরি পোশাক খাত নানা সংকটে ধুঁকছে, সেই বিষয়টি নিয়ে আবারও ফিরতে চাই আলোচনায়। আমরা আলোচনার শেষের দিকে রয়েছি। একটু যদি বলতেন যে আমাদের কিন্তু এখন নানান ধরনের বিনিয়োগের প্রতিবন্ধকতা রয়েছে, সেই বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে হাতেম ভাই ওখানে স্পষ্টভাবে অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলেছেন, যেটা আমরা ওভারঅল আমাদের বিজনেস ক্লাইমেট যেটা বলি, বাণিজ্যর যে আবহাওয়া, সেটা কিন্তু আসলে কিছু কাঠামোগত সমস্যার কারণে আগে থেকেই আমরা সেই এক রকমের সমস্যার ভিতরে ভুগছিলাম। যেমন ধরুন আমাদের ব্যাংকিং সেক্টর এবং তার এনপিএল, এইটা একটা সমস্যা আগে থেকে ছিল। আমাদের যে আপনার লজিস্টিক মানে পোর্ট এবং অন্যান্য, উনি লিড টাইমের কথা বলেছেন, দুর্নীতি, তো এগুলো তো আমাদের কাঠামোগত। এবং ধরেন আমাদের যে অনেক ক্ষেত্রে আমলাতন্ত্র বলেন অথবা লাল ফিতার দৌরাত্মে আমাদের কাজের যে আপনার দীর্ঘসূত্রিতা, এই জায়গাগুলোর সমস্যাগুলো তো আছে। এর সাথে যেটা হয়েছে যে আমাদের অনেক জায়গাতে প্রস্তুতির অভাব আছে। যেমন একটু আগে যে ট্রাম্পের নিউজটা আমরা দেখলাম, ট্রাম্প ইউএসএ চায়না, আমরা এই যে গ্লোবাল ট্রেডের জায়গায় আমরা কিন্তু খুব মানে আমরা যে পণ্য যেরকম আমরা বহুমুখী করতে পারিনি, আমাদের কিন্তু এক্সপোর্ট ডেস্টিনেশনগুলোও সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারিনি আমরা। দ্বিপাক্ষিক বা ধরেন রিজিওনাল যে চুক্তিগুলো, সেগুলো সঠিকভাবে করতে পারিনি। তো এই রকম অনেকগুলো সমস্যাই আছে। তো এর ভিতরে এই মোমেন্টে আমি যেটা দেখব সবচেয়ে বড় সমস্যা হিসাবে, সেটা হচ্ছে আস্থাহীনতা।
আসলে অর্থনীতির জন্য এই কনফিডেন্সটা আসে হচ্ছে আপনার বিজনেসের মানে ওভারঅল এনভায়রনমেন্টটা কোন জায়গায়। তো সেই জায়গাটা যদি তারা, এবং যেটা হাতেম ভাই বললেন যে যেহেতু এই মোমেন্টে তারা সার্ভাইভালের জন্য আছেন, এক্সপানশনের কথা কেউই চিন্তা করছেন না, এটা ডোমেস্টিক। এবং এটা আমরা দেখি, যদি আপনি আমাদের তথ্যপত্র দেখেন বা আমাদের যে ডোমেস্টিক ক্রেডিট যেটা বরোয়িং, সেটাও কিন্তু আপনার আমাদের লক্ষ্যমাত্রার থেকে পিছিয়ে আছে। প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপির পার্সেন্টেজ হিসেবে সেটাও আমাদের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। আমাদের ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন এনবিআর এর যে টার্গেট সেটাও পিছিয়ে আছে। কিন্তু একই সাথে আমরা কিন্তু বারবার আইডেন্টিফাই করেছি যে এনবিআর এর যেই মানে যে ট্যাক্স পলিসি সেটা অনেক ক্ষেত্রে কিন্তু জাস্টিসকে ফলো করে না, এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপরে সেটা কিন্তু আপনার বিভিন্নভাবে অগ্রিম করের মাধ্যমে এবং ন্যূনতম করের মাধ্যমে এক রকমের অন্যায্য আচরণ করা হয়। জনাব ওয়াসিল বিন সাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।